টাকা দিয়ে চাকরি হয়েছে এটা প্রমাণ করার দায়িত্ব তো সিবিআই ছিল। কিন্তু আপনারা আমাকে বলুন, আজ অব্দি একটা কোর্টের একটা জাজমেন্ট টাকা নিয়ে চাকরি করেছে তৃণমূলের মন্ত্রীরা এই কথাটা বলেছে? একটা জাজমেন্ট, একটা কোর্ট? কারোর বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়নি, শুধু অভিযোগ উঠেছে, তারপরেও তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর উল্টো দিকে যারা বসে আছেন তারা ধর্ষকদের গলায় মালা পরিয়ে বরণ করেন। জানেন 2022-এ ত্রিপুরাতে এই 10,323 নয়, অদ্ভুত ব্যাপার, বিজেপির কর্মীরা বিজেপির পার্টি অফিস ভেঙেছে। কেন জানেন? বলছেন নেতা আমার থেকে পয়সা নিয়েছে, চাকরি দেয়নি। আর আরেকটা পার্টি সিপিএম এই কলকাতার স্মৃতির মোড়ে 14-15 বছর জেল খেটে এলো খুনের দায় একজন, তাকে দিয়ে একটা ধর্ষণের বিরুদ্ধে মুভমেন্টের মুখ করেছিলেন তাকে দুলাল ব্যানার্জি। 16 সালের প্যানেল, 17, 18, 19, 20, 21, 17 পর থেকে 5টা বছর মামলা টামলা হলো না। কি কোইন্সিডেন্স, অভিজিৎ গাঙ্গুলি যেই শিক্ষা সংক্রান্ত মামলাগুলো পেলেন তবে থেকে মামলাগুলো হওয়া স্টার্ট হয়ে গেল। দায় নিতে দয়া করে শিখিও না কেউ ভাই। 14টা বছরে দাঁড়িয়েছি আমরাই, মধ্যবিত্ত কিংবা গরিবের দায়ভার উঠিয়েছে কেবলই তো মমতার সরকার। সুমনদার একটা অভিযোগ প্রায় আমাদের প্রতি থাকে যে আমরা বক্তব্য রাখতে গিয়ে ভারত ভ্রমণে বেরোই, ইতিহাসে যাই। এখন দুঃখের বিষয় হচ্ছে আমরা ভারত ভ্রমণে ইতিহাসে যদি না যাই তাহলে আমার উল্টো দিকের যে বক্তারা আমাকে এতক্ষণ ধরে গালাগালি করলো, মানুষের তো একটু দ্রুত এখনকার দিনে এত ইস্যু আসে, মানুষ একটার পর একটা ইস্যু আস্তে আস্তে অনেক সময় পুরনো ইস্যু রিকল করতে পারেন না। তাই এটা রাজনৈতিক দল হিসাবে আমাদের কর্তব্য মানুষকে মনে করিয়ে দেওয়া যে যারা আমাদের দিকে আঙুল তুলে আছে তাদের 3টে আঙুল কিভাবে তাদের দিকে ঘুরে আছে। তো সেই প্রসেসটা একটা রাজনৈতিক দলেরই কর্তব্য। ফলে তার জন্য ভারত ভ্রমণও করতে হয়, কখনো কখনো অতীতেও যেতে হয়। সুমনদার কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি সেই কারণে। দেখুন অনেক কিছু বলতাম কিন্তু ওগুলো কিচ্ছু বলবো না। যেমন বলার ছিল যে নাইসার কাছে হার্ড ডিস্ক ছিল, সেই হার্ড ডিস্ক থেকে অযোগ্য পাওয়া গেল, সেই একই হার্ড ডিস্ক থেকে তাহলে কেন যোগ্য বাঁচা গেল না? প্রশ্ন তুলবো না, এখন বলবো না এগুলো যে সিবিআই কি তাহলে সম্পূর্ণ ব্যর্থ, কারণ সিবিআই ইনভেস্টিগেশন কি তো কোর্ট গুরুত্ব দিল না, তাদের বেছে নেওয়া হার্ড ডিস্কের তথ্য কি গুরুত্ব দিল না। এখন কিছু বলবো না, এখন এগুলো কিচ্ছু বলবো না। আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যাপিলটা করেছেন সেটা মাথায় রেখে প্রত্যেকে পরীক্ষায় পার্টিসিপেট করবেন এবং প্রত্যেকে তিনি যে বার্তাগুলো দিয়েছেন সেগুলো মাথায় রেখে ভবিষ্যতের পদক্ষেপগুলো করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে কটা বার্তা দিয়েছেন প্রত্যেকটা শুধুমাত্র আমাদের শিক্ষক শিক্ষিকাদের স্বার্থেই দিয়েছেন, তার বাইরে গিয়ে আর একটা কথা বলেননি। আমার বিশ্বাস তারা যথেষ্ট বুদ্ধিমান না হলে তো শিক্ষকতার জায়গায় যেতে পারতেন না। তাদের মতো মানুষেরাই আমাদের তিলে তিলে গড়ে তুলেছেন। এখানে আমরা যারা বসে আছি প্রত্যেককে শিক্ষক শিক্ষিকা, মা বাবার পরে যদি কেউ গড়ে থাকেন শিক্ষক শিক্ষিকারা, ফলে আমরা বিশ্বাস করি তারা যথেষ্ট বুদ্ধিমান, এবং বুদ্ধিমান যদি হন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে চেয়েছেন সেইটুকু বুঝে নিতে পারবেন তারা, আমার এটা বিশ্বাস। কিন্তু একটা কথা আমাকে এখানে বলতেই হবে, সেটা হচ্ছে টাকা নিয়ে চাকরি বলে একটা কথা হলো, টাকা নিয়ে চাকরি। দেখুন ইনভেস্টিগেশনের দিকে আমরা প্রত্যেকে তাকিয়ে আছি। সিবিআই তো একটা সম্পূর্ণ ব্যর্থ অর্গানাইজেশন, সিবিআইডি বোথ। কারণ পশ্চিমবঙ্গে এখনো অব্দি যতগুলো কেস আপনারা সিবিআইডি নিয়ে দেখছেন, সুমনদা সিবিআই তদন্ত এলে সুমনদা একটা করে তো প্রোগ্রাম অর্গানাইজ করেন, তখন এই বিরোধীরা যারা আসেন তাদের বক্তব্যগুলো চালিয়ে আপনারা দেখবেন। এই সিবিআই তদন্ত হয়েছে, কেউ স্থিরভাবে 1 মিনিট বসে থাকেন না। এই সিবিআই তদন্ত হয়েছে মানে কালকেই তৃণমূলের সরকার পড়ে যাবে, এইরকম একটা অ্যাটিটিউড নিয়ে তারা কথাবার্তা বলেন। এবং আপনারাও কয়েকদিন আলোচনা শোনেন, এই আলোচনা শুনতে শুনতে ইস্যুর পর ইস্যু আসে। কিন্তু আজকের দিন আপনারা একটু মনে করে বলুন তো, হাঁসখালি থেকে শুরু করে, বকটুই থেকে শুরু করে, সারদা থেকে শুরু করে, নারদা থেকে শুরু করে, রোজভ্যালি থেকে শুরু করে, পোস্টপোল ভায়োলেন্স সোকল থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি যতগুলো সিবিআই তদন্ত দেখছেন তার কনক্লুশনটা কি? ফাইনালি আমার আপনার হাতে পেন্সিল ছাড়া আছেটা কি? এই জায়গা থেকে আমি যদি আজকে জিজ্ঞেস করতে চাই যে টাকা দিয়ে চাকরি হয়েছে এটা প্রমাণ করার দায়িত্ব তো সিবিআই ছিল। কিন্তু আপনারা আমাকে বলুন, আজ অব্দি একটা কোর্টের একটা জাজমেন্ট টাকা নিয়ে চাকরি করেছে তৃণমূলের মন্ত্রীরা এই কথাটা বলেছে? একটা জাজমেন্ট, একটা কোর্ট। আমাদের নেতারা অ্যারেস্ট আছেন, আমরা তাদেরকে দল থেকে তাড়িয়েছি, বেনিফিট অফ ডাউটের ভিত্তিতে দল থেকে তাড়িয়েছি। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সে ঘোষণা করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের সময়, আপনাদের মনে আছে। আমরা সেই কাজটা পারি যে কারোর বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়নি, শুধু অভিযোগ উঠেছে, তারপরেও তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর উল্টো দিকে যারা বসে আছেন তারা ধর্ষকদের গলায় মালা পরিয়ে বরণ করেন, জেল খেটে আসা। আর আরেকটা পার্টি সিপিএম এই কলকাতার স্মৃতির মোড়ে 14-15 বছর জেল খেটে এলো খুনের দায় একজন, তাকে দিয়ে একটা ধর্ষণের বিরুদ্ধে মুভমেন্টের মুখ করেছিলেন তাকে দুলাল ব্যানার্জি। তালডাংরার সিপিএম প্রার্থী ছিল 2021-এ মনোরঞ্জন পাত্র, তৃণমূল কর্মী খুনের মামলায় দোষী সাব্যস্ত, মানে এই ডিসকাশনের গল্প নেই, দোষী। মানে আপনি তাকে দেখলে ও খুনি দাদা কেমন আছেন বলতে পারেন, খুনি। তার পক্ষে দাঁড়িয়েছে, তার বিরুদ্ধে একটা স্টেটমেন্ট দেন, আর আমরা অভিযোগ এসছে সরিয়েছি। তারপরেও যখন আঙুল তুলছেন তাহলে প্রশ্ন করবো না কটা আদালতের কটা জাজমেন্ট বলেছে তৃণমূলের এই মন্ত্রীটা চুরি করেছে? পার্থ চ্যাটার্জি বসে বসে ওএমআরসি র্যাঙ্ক জাম করছিলেন, হতে পারে। সিবিআই বলুক, মানিক ভট্টাচার্য করছিলেন, বলুক, আমাদের তো কিছু না, আমরা দল থেকে সরিয়েছি, অ্যানাউন্স করেছি। বাট দ্য থিং ইজ, এগুলো যদি
পলিটিক্যাল লেভেলে না হয়ে থাকে, সরকারি লেভেলে হতে পারে, আবার কিছু নাও হতে পারে, কিন্তু ইরেগুলারিটিস নিয়ে তো আদালত বলেছে। এখন এটা যদি ধরুন স্টাফ কেন্দ্রিক হতে পারে, যে কোনো একটা জায়গার যারা সরকারি কর্মচারী সেই সমস্ত মানুষদের মধ্যে এক দুজনই কাজটার সঙ্গে জড়িত, যেটা দায়াতকে সরকারকে বহন করতে হচ্ছে। এখন এই এক দুজন যদি সত্যি জড়িত থাকেন, এই এক দুজন কারা, এটারও দায়টা আমাদের। সত্যি বাংলার মানুষের কাছে আমরা ক্ষমা চাইছি। কেন জানেন? কারণ আমরা ক্ষমতায় আসার পর উচিত ছিল, হয়তো রাজনৈতিক দল হিসেবে আমি দাবিটা করতেই পারি, সরকার কি করবে, প্রশাসন, মুখ্যমন্ত্রী অনেক মানবিক, আমি বাংলার সাধারণ মানুষ হিসেবে এই দাবিটা করতে পারি, সিস্টেমের ভেতর চুরি করে, জোচ্চুরি করে, শুধুমাত্র হোল টাইম কমরেডের বউ হওয়ার জন্য কিংবা হোল টাইম কমরেড মহিলার স্বামী হওয়ার জন্য যারা সরকারি সিস্টেমগুলোতে ঢুকে রয়েছেন, তারা যেই কাণ্ডগুলো ঘটানি তার কি কোনো গ্যারেন্টি আছে? আমি আপনি কেউ জানি? কেউ কিন্তু জানি না। এখন এই আউটকাম আমাদের কাছে নেই। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রশ্নগুলো তো উঠবে। 16 সালের প্যানেল, 17, 18, 19, 20, 21, 17 পর থেকে 5টা বছর মামলা টামলা হলো না। কি কোইন্সিডেন্স, অভিজিৎ গাঙ্গুলি যেই শিক্ষা সংক্রান্ত মামলাগুলো পেলেন তবে থেকে মামলাগুলো হওয়া স্টার্ট হয়ে গেল। আমি এ ব্যাপারে কিচ্ছু বলবো না। তার সাথে নির্বাচনে আমার লড়াই হয়েছে, তিনি একজন পলিটিক্যাল ক্যারেক্টার, এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি তো আর বিচারপতি নন, কিন্তু বাস্তব হচ্ছে এটা। তিনি 20 বা 21 থেকে স্টার্ট করেছেন, আর মামলাগুলো তখন থেকেই স্টার্ট হয়েছে, মাঝখানে 4 বছর কিছু হয়নি। নিটের পবিত্রতা নিয়ে অনেক কথা হয়েছে, নিটের পবিত্রতা নিয়েও কিন্তু সুপ্রিম কোর্ট একই কথা বলেছিল, এটারও প্যানেলের পবিত্রতা নিয়ে প্রশ্ন আছে, যেটা এক্ষেত্রেও বলেছিল। যদিও আউটকাম দুরকম, কিন্তু পবিত্রতা নিয়ে সেই সময় প্রশ্ন উঠেছিল। এখন মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার, যেখানে আমাদের জহরবাবু বলার সময় কিছুটা বললেন যে তাকে আরজিকর পিরিয়ডের সময় অনেক সহনশীল দেখেছি, এখন অনেকটা অন্যরকম দেখছি, আমি এগ্রি করি না। তার কারণটা, আপনারা যদি 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেন, সম্ভবত ভারতবর্ষের একমাত্র চিফ মিনিস্টার যিনি প্রত্যেকটা অ্যাজিটেশনের, প্রত্যেকটা প্রোটেস্টারদের প্রতিনিধিদের সঙ্গে মিটিং করেছেন। সেটা 2012 সালে ট্রাইবেল লিডারদের যে আন্দোলন চলছিল সেটা হোক, 2013 সালে স্টুডেন্ট প্রোটেস্টারদের আন্দোলন হোক, 2016 সালে যাদবপুরের হোক কলরব আন্দোলন, আপনাদের মনে আছে, ছাত্রছাত্রীরা অনশন করছিল, ইউনিভার্সিটিতে পৌঁছে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2017 সালে দার্জিলিংয়ে আনরেস্টের সময় সেখানকার লিডারদের সঙ্গে, প্রোটেস্টারদের সঙ্গে ডিসকাশন বলুন। 2019-এ যখন এনআরএস মেডিকেল কলেজকে কেন্দ্র করে এনআরএস হাসপাতালের ছাত্রছাত্রীরা, তারা যা ডাক্তারি পড়ুয়ারা, তাদের নিয়ে আলোচনা হলো, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে মিটিং করেছিলেন, আলোচনা করেছিলেন। 2021 সালে পোস্টপোল ভায়োলেন্সের কেস নিয়ে যখন আলোচনা হচ্ছিল, সেখানকার কিছু সোকল যারা অভিযোগ করেছিলেন তাদের সঙ্গে আলোচনা হয়েছিল। 2024-এ তো আপনারা অলরেডি দেখেছেন জুনিয়র ডাক্তারদের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং, এবং 2025-এ স্বয়ং তিনি নেতাজি ইন্ডোরে পৌঁছে গেছিলেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে কথা বলবেন বলে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় এক হাত দূরে সবসময় অবস্থান করেন প্রত্যেকটা মানুষের, যারা যখন যে অভিযোগ করেছেন, প্রোটেস্ট করেছেন, আলোচনা চেয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার ব্যস্ততম শিডিউলকে সামলে, 10 কোটি মানুষকে তাকে সামলাতে হয়, তারপরেও যথাসম্ভব চেষ্টা করেছেন প্রত্যেকটা মানুষকে উত্তর দেওয়ার। কিন্তু আমি যদি প্রশ্নের উল্টো দিক থেকে করি, যে যোগী আদিত্যনাথের সরকার উত্তরপ্রদেশে রোজ শিক্ষকদের পেটাচ্ছে, রোজ। বিজেপির এক একটা গভর্নমেন্ট, বসার কোনো প্রয়োজনীয়তাই নেই কারোর সঙ্গে। আর সিপিএম, এই আরজি করে আন্দোলন হয়েছিল, জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছিলেন, জ্যোতি বসু ঢুকলেন, লাঠি দিয়ে ঠেঙিয়ে তুলে দিলেন। আর সিপিএম এর মুখ্যমন্ত্রীদের সঙ্গে, সোকল্ড সাধারণ প্রোটেস্টার, পলিটিক্যাল লোকেদের কথা বলছি না, সিপিএম এর মুখ্যমন্ত্রীদের সঙ্গে সাধারণ প্রোটেস্টারদের মিটিং এর সংখ্যা বর্তমানে সিপিএম এর আসন সংখ্যার সমানুপাতিক, 0। তো মুশকিলটা হচ্ছে, এটা ডিফারেন্স মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাকি রাজনৈতিক দলগুলোর, এটা হচ্ছে তফাৎ। সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, আজকের দিনে দুর্নীতি নিয়ে তো আলোচনা হচ্ছে, স্বয়ং কেরালার মুখ্যমন্ত্রীর মেয়ের এগেনস্টে অভিযোগ রয়েছে, স্বয়ং কেরালার মুখ্যমন্ত্রীর এগেনস্টে বিরিয়ানির বাক্সে সোনা পাচারের অভিযোগ রয়েছে, চিফ মিনিস্টারের এগেনস্টে। পার্টির ছোটখাটো নেতা নয়, চিফ মিনিস্টারকে কে বহিষ্কার করবে? ভ্যাপম নিয়ে তো সুমনদা বললেন, এবং ভ্যাপম কেলেঙ্কারিটা এমনি এমনি নয়, শুধুমাত্র দুর্নীতি, পরীক্ষা দুর্নীতি হয়েছে তা নয়, এটাকে নিয়ে যারা যারা সাক্ষী দেওয়ার জন্য হাত তুলেছিলেন, স্যার কিছু বলতে চাই, এরকম 50টা লোকের মার্ডার হয়ে গেছে, খুন করে দিয়েছে, যারা সাক্ষী দিতে গেছিলেন তাদের খুন করে দিয়েছে। এছাড়া তো 69,000 শিক্ষকের প্রায় কপাল ঝুলে রয়েছে এই মুহূর্তে উত্তরপ্রদেশে, সেখানেও এরকম ব্যাপার। আমরা এক্সাম্পল দিয়ে কোনো কম্প্যারিজনে যেতে চাইছি না, আমরা এটা বলতে চাইছি যে আমাদের দিকে যারা আঙুল তুলছেন তাদের দিকে কতগুলো আঙুল ঘোরানো আছে।
ত্রিপুরার কথা সুমন অলরেডি বলেছেন। ত্রিপুরাতে সিপিএম 10,323 জন শিক্ষকের এমন সিস্টেম করলো যে তাদের চাকরিগুলো চলে গেল। তাদের প্যানেল গোটা শুদ্ধ বাতিল হয়ে যাওয়ার পর সিপিএম এর নেতারা বলল দুর্ভাগ্যজনক, এটা হওয়া উচিত হয়নি, খুবই খারাপ হয়েছে। আর বাংলায় দাঁড়িয়ে দুহাত তুলে উদাম নৃত্য করছেন, কি আনন্দ, গোটা প্যানেল বাতিল হলো। এবং এই 10,323 জনের মধ্যে তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি 2018-তে ক্ষমতায় এলো। ক্ষমতায় আসার পর তারা যখন বিজেপির কাছে প্রশ্ন করলো, কি গো প্রতিশ্রুতি দিয়েছিলে চাকরি দাও, বলে চাকরি খাবি আয়, বলে লাঠির বাড়ি দিল, মাথা ফাটালো। এবং এই 10,323 জনের মধ্যে 90 জনের ওপরে মৃত। কেউ কম বয়সেই প্রেশার নিতে, টেনশন সহ্য করতে না পারে কেউ স্ট্রোক করেছেন, কেউ হার্ট অ্যাটাক করেছেন এবং সুইসাইড করেছেন। 90 জনের ওপর ইতিমধ্যে মৃত এই শিক্ষকদের মধ্যে। এরা আমাদের দিকে আঙুল তুলছে। আর এই আমি আপনাদের দেখাই সিঙ্গেল বেঞ্চের, এটা কেস নাম্বার হচ্ছে, এখানে শামিন্দা আছেন, উনি যদি নোট করেন উনি পরে দেখতে পারবেন, 12178 ব্র্যাকেটে W 1995। আমি এসব কোর্ট ফোর্টের ব্যাপার সম্পর্কে তো বুঝি না, কিন্তু তাও বলছি এই যে মামলাটা, এটা শামিন্দা আরও নোট করে রাখলে পরে তাদের স্টাডি করতে সুবিধা হবে। সুমনদার উদ্দেশ্য বা এখানে যারা আছেন দর্শকরা তাদের উদ্দেশ্যে বলি, এই কেসটা আপনারা যদি দেখেন, সিপিএম এর সময় র্যাঙ্ক জাম্প নিয়ে আদালতের কি পর্যবেক্ষণ ছিল। আদালত স্পষ্ট করে বলে দিচ্ছে যে এই মানুষগুলোকে র্যাঙ্ক জাম্প করানো হয়েছে এবং ভয়ঙ্কর রকমের ইরেগুলারিটি হয়েছে। পরবর্তীকালে কিভাবে বেঁচে গেছিল জানেন সেই সময় সরকার? শুধু একটা কথাই বলেছিল যে আমাদের তো প্যানেল এক্সপায়ার করে গেছে, এই প্যানেল এক্সপায়ার করে গেছে বলে বেঁচে গেছে। কিন্তু আদালত সেই রায় দেওয়ার সময় এটা বলেছে প্যানেল এক্সপায়ার করেছে বলে এখানে আমাদের আর কিছু করার নেই, কিন্তু ভয়ঙ্কর র্যাঙ্ক জাম্পিং থেকে শুরু করে বিভিন্ন জিনিস হয়েছে। আমি বলে দিলাম, উল্লেখ করে দিলাম, আপনারা একটু দেখে নেবেন। তারাও র্যাঙ্ক জাম্প করেছেন, সেই সময় করেছেন এবং তারা আঙুল তুলছেন এখন। এবার এই অঙ্কটা আপনি যদি দেখেন, এই র্যাঙ্ক জাম্পের আইডিয়াটা কার মাথায় এলো? এখন তো দেখা যাচ্ছে 1995 সালে সিপিএম এর আইডিয়া। এখন সিপিএম এর সেই আইডিয়া সিপিএম দ্বারা সরকারি সিস্টেমে ঢোকানো স্টাফগুলোর রক্তে চতুর্থ রক্তকণিকা হিসাবে বইছিল। আর সেই স্টাফগুলো ভেতরে এই কাণ্ড এখন করলো কিনা আমরা বলতে পারবো না। এখন এই সবই তো আলোচনা, কি হয়েছে, কি হতে পারে, কি হবে, বার করবে তো সিবিআই। কিন্তু সেই সিবিআইও বার করার জায়গাতে এই মুহূর্তে নেই, কারণ সিবিআই ভোট এলে একমাত্র সিবিআই নিজের অ্যাক্টিভিটির কথা মনে পড়ে, তখন তারা গা ঝাড়া দিয়ে ওঠে, বাদ বাকি সময় সেরকম কোনো জায়গায় কিন্তু তারা থাকে না। আপনারা জানেন 2022-এ ত্রিপুরাতে এই 10,323 নয়, অদ্ভুত ব্যাপার, বিজেপির কর্মীরা বিজেপির পার্টি অফিস ভেঙেছে। কেন জানেন? বলছে নেতা আমার থেকে পয়সা নিয়েছে, চাকরি দেয়নি। অদ্ভুত, মানে ভয়ঙ্কর রকমের গল্প, এই কোথাও দেখবেন না আপনি। বিজেপির কর্মীরা বিজেপির পার্টি অফিস ভেঙে বিজেপি নেতাকে তাড়া করছে, বলছে তুমি পয়সা দিয়েছো আমায়, তোমার সরকারি চাকরি দেয়নি, আর কাঁধে বিজেপিরই ঝান্ডা নিয়ে। তো এইটা হচ্ছে এদের অবস্থা। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি শুধু এইটুকু বলি, আজকের গোটা প্যানেলে আজকের গোটা যে মোশনটা ছিল, সেই মোশনে একটা শব্দ ছিল, সেটা হচ্ছে ভার, রেসপন্সিবিলিটি। সেই ভার মমতা বন্দ্যোপাধ্যায়কে নেওয়া আমাদের বিরোধীদের কাউকে শেখানোর দরকার নেই। আমি শুধু একটা ছোট কবিতা বলে শেষ করি, এবং আমি আপনাদের এইটুকু বলছি যে আমার এই কবিতার লক্ষ্যবস্তুটা কিন্তু এই ভার কথাটা, সরকারকেই যে ভার নেওয়ার কথা মোশানে সুমন দ্বারা বলছেন, এবং সেই মোশানকে সমর্থন করি আমাদের বিরোধীরাও আসছেন, তো এই বিরোধীদের উদ্দেশ্যেও কিছু বক্তব্য এতে থাকবে। দায় নিতে দয়া করে শিখিও না কেউ ভাই, 14টা বছরে দাঁড়িয়েছি আমরাই, মধ্যবিত্ত কিংবা গরিবের দায়ভার উঠিয়েছে কেবলই তো মমতার সরকার। একদল বাংলায় বড় কালো ইতিহাস, একদল বাংলায় বড় কালো ইতিহাস, গরিব ব্রিগেডে গেছে শুনেছে ভাষণ, গুলিবোম হরতালে কেবল মানুষ মেরে পিঁপড়ে সেদ্ধ দিল, দেয়নি রেশন। আরেকটা দল আছে ধর্ষণে চেনা যায়, আরেকটা দল আছে ধর্ষণে চেনা যায়, গরিবের হেসেলেতে রোজ দেয় থাবা। আরেকটা দল আছে ধর্ষণে চেনা যায়, গরিবের হেসেলেতে রোজ দেয় থাবা, গেরুয়া কাপড় বেঁধে দাঁড়ে দাঁড়ে ঘুরে বলে রামকে নাম পে দো ভোট দে দে বাবা। মমতাই দায় নিল দুবেলার অন্নের, লক্ষ্মীর ভান্ডার মায়েদের পাশে। ভরপুর এসি চলে স্টুডিওতে ঠান্ডায়, ভরপুর এসি চলে স্টুডিওতে ঠান্ডায়, ডিবেটে হাত পা নেড়ে বাম রাম নেবে দায়। ভরপুর এসি চলে স্টুডিওতে ঠান্ডায়, ডিবেটে হাত পা নেড়ে বাম রাম নেবে দায়। দায় নিতে ত্যাগ লাগে জেদ এবং নিষ্ঠা, দায় নিতে ত্যাগ লাগে জেদ এবং নিষ্ঠা, এরা তো লড়েনি, স্রেফ ছড়িয়েছে বিষ্ঠা। যে মায়ের টাকা নেই হাঁটুতে বসবে বল, যে মায়ের টাকা নেই হাঁটিতে বসবে বল, সেই মায়েদের কাছে এদেরকে নিয়ে চল। স্বাস্থ্য সাথীর কার্ডে যে বাবার রোগ সারে, দায় নেওয়া কাকে বলে জিজ্ঞেস করো তারে।
শিক্ষক যারা আছো, মাইকের আওয়াজ একজনেরই শোনা যায়, ওই দিক থেকে শুধু হাত পা নাড়া দেখা যায়, টিভিতে সজলদা রিপিট দেখেনি কোনোদিন। শিক্ষক যারা আছো, প্রণম্য ভগবান, সমাজে অনেক উঁচু তোমাদের সম্মান। শিক্ষক যারা আছো, প্রণম্য ভগবান, সমাজে অনেক উঁচু তোমাদের সম্মান। তোমাদের হার মানে আমাদেরও একই হার, একটু ভরসা রেখো, সচেষ্ট সরকার। শেষ তবক। মাঝপথে কোনো কাজ রাখি না আমরা ফেলে, মাঝপথে কোনো কাজ রাখি না আমরা ফেলে, মিছে কোনো আশা দিয়ে করি না কো ছল। মাঝপথে কোনো কাজ রাখি না আমরা ফেলে, মিছে কোনো আশা দিয়ে করি না কো ছল। বহু ক্রোশ দূর থেকে হালকা ধমক দিয়ে আসে না মোদের কাছে কোনো থ্রেট কল। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ দেবাংশু। আমি 3টে কারণ